২০২৪ সালের সেই ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তন, তার ঠিক পরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভূমিকা ঠিক কেমন ছিল। চলুন একটা নির্দিষ্ট প্রকাশনার আলোকে সেই ক্রান্তিকালের একটা বিশ্লেষণধর্মী পর্যালোচনা করা যাক। দিনটা ছিল ৫ই আগস্ট ২০২৪। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বলা যায় একটা নতুন অধ্যায়ের শুরু। প্রায় ১৬ বছরের একটা শাসনের অবসান হল, আর দেশ জুড়ে তৈরি হল পরিবর্তনের এক বিরাট আশা। অনেকেই বলছিলেন এটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। আমাদের আজকের আলোচনার ভিত্তি যে বইটি, সেখানেও কিন্তু জুলাই বিপ্লবকে ঠিক এভাবেই বর্ণনা করা হয়েছে। এই একটা কথাই যেন মানুষের মনের গভীর আকাঙ্ক্ষাটাকে তুলে ধরে, জাতীয় সংস্কার আর একটা নতুন শুরুর আকাঙ্ক্ষা। কিন্তু সেই যে বিপুল প্রত্যাশা, তার কি হলো? সম্প্রতি প্রকাশিত একটা বই ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করেছে, আর সেটা করেছে ওই সময়ের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর একটির কর্মকাণ্ডকে দাখিল করার মাধ্যমে। তাহলে চলুন সরাসরি সেই উৎসের দিকেই তাকানো যাক। বইটির নাম বিএনপির অপকর্মের খতিয়ান। আমাদের এই পুরো বিশ্লেষণটা দাঁড়িয়ে আছে এই বইটার ওপর, যেটা প্রকাশিত হয়েছিল ২০২৬ সালের জানুয়ারি মাসে। বইটাতে মূলত করা হয়েছে কি, বিপ্লবের পর প্রথম ৫০০ দিনে বিএনপির ভূমিকা কেমন ছিল তার একটা চিত্র তুলে ধরা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন এক করে। তাহলে পরিষ্কার করে বলা যাক, এই বিএনপির অপকর্মের খতিয়ান বইটা আসলে কি। এটা হলো ৫ই আগস্ট ২০২৪ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন আর বিশ্লেষণের একটা সংকলন। আর আমরাও কিন্তু এই পুরো আলোচনা জুড়ে নিরপেক্ষভাবে শুধু এই ডকুমেন্টে যা যা যুক্তি আর প্রমাণ হাজির করা হয়েছে সেগুলোই তুলে ধরব। বইটার মূল রাজনৈতিক অভিযোগটা কি? অভিযোগটা হলো সংস্কার বিরোধিতা, মানে কাঠামোগত পরিবর্তনের চেয়ে নির্বাচনকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। বইটার যুক্তি হচ্ছে বিএনপির মূল ফোকাসটাই ছিল যত দ্রুত সম্ভব একটা নির্বাচন করে ফেলা। আর এই অবস্থানটা বইটির দাবি অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কারের যে একটা গণদাবি তৈরি হয়েছিল, সেটার সাথে সরাসরি সাংঘর্ষিক ছিল। এই বিষয়টার এই অগ্রাধিকারের সংঘাতটা বেশ পরিষ্কারভাবে ফুটে ওঠে। একদিকে সাধারণ মানুষের দাবি ছিল রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, আর অন্যদিকে বইটা বলছে বিএনপির অবস্থান ছিল আগে নির্বাচন, পরে সংস্কার। এই দুইটা ভিন্নমুখী চিন্তার একটা সংঘাতে যেন তৈরি হয়েছিল তখন। যেমন এই উক্তিটা দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো বিলম্ব না করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। এই সরকার ৩ মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। প্রথম আলোতে এটা ছাপা হয়েছিল ৭ই আগস্ট ২০২৪-এ। বইটির ভাষ্যমতে বিপ্লবের মাত্র দুদিনের মাথায় করা এই মন্তব্যটাই প্রমাণ করে যে নির্বাচনের জন্য দলটির তৎপরতা কতটা তাৎক্ষণিক ছিল। বইটিতে আরও অভিযোগ করা হয়েছে যে বিএনপি বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের বিরোধিতা করেছিল, বা বলা ভালো, সেগুলোতে তেমন উৎসাহ দেখায়নি। যেমন জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সাংবিধানিক পরিবর্তনের জন্য গণভোটের দাবি উঠেছিল, সেটার ব্যাপারেও তেমন কোনো উদ্যোগ ছিল না। এমনকি প্রশাসন আর পুলিশে বড় ধরনের সংস্কার আনা বা আওয়ামী লীগ নিযুক্ত রাষ্ট্রপতিকে অপসারণের মতো বিষয়গুলোতেও তাদের অবস্থান স্পষ্ট ছিল না বলে বইটিতে দাবি করা হয়েছে। বইয়ের রাজনৈতিক পর্যালোচনার পর একটা বিশাল অংশ জুড়ে আছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের খতিয়ান। চলুন এবার সেই দিকে নজর দেওয়া যাক। উৎস হিসেবে এখানেও ব্যবহার করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন। প্রথমে আসছে হত্যাকাণ্ড ও সহিংসার অভিযোগ। বইটিতে দলীয় কোন্দলের জেরে খুন, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা, এমনকি সাধারণ মানুষের ওপর সহিংসার মতো গুরুতর সব অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এরপর আছে চাঁদাবাজি আর দুর্নীতির অভিযোগের কথা। ব্যাপক চাঁদাবাজি, টেন্ডারবাজি, জোর করে সম্পত্তির দখল এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগে বইটির একটা বড় অংশ ভরা। শুধু তাই নয়, সন্ত্রাস এবং অস্ত্রের ব্যবহারের অভিযোগও আনা হয়েছে। অবৈধ অস্ত্র রাখা, সহিংস সংঘর্ষে জড়ানো এবং এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি করার মতো ঘটনার কথাও সংবাদপত্রের রিপোর্টের ভিত্তিতে সংকলন করা হয়েছে। আর দেখুন, অভিযোগগুলো কিন্তু বেশ সুনির্দিষ্ট।
এখানে চাঁদাবাজির কিছু নির্বাচিত অভিযোগের একটা তালিকা দেয়া হলো, যা বইতে উল্লেখ করা হয়েছে। যেমন চাঁদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ৪ লাখ টাকা দাবির অভিযোগ, যেটা ছাপা হয়েছিল প্রথম আলোতে। বা সিরাজগঞ্জে একজন শিক্ষকের কাছে ১০ লাখ টাকা দাবির খবর, যা সমকালে এসেছিল। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই কিন্তু উৎস হিসেবে নির্দিষ্ট সংবাদপত্রের নাম আর তারিখ উল্লেখ করে দেওয়া হয়েছে। অভিযোগের তালিকাটা কিন্তু এখানেই শেষ নয়। বইটিতে আরও অনেক ধরনের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে, যেমন ধর্ষণ ও নারী নির্যাতন, মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই, এমনকি শিক্ষাঙ্গনের সহিংসতা, সাংবাদিকদের উপর হামলা, সংখ্যালঘু নির্যাতন বা মানবিক সহায়তার কোরবানির মাংস আত্মসাতের মতো অভিযোগও রয়েছে। এবার আসা যাক বইটির আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে, যেটা হল অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং জোট। এখানে উৎসটি একটা বিষয়কে বেশ বড় একটা স্ববিরোধিতা হিসেবে দেখিয়েছে, আর সেটা হল তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে জায়গা করে দেওয়ার কথিত চেষ্টা। যেমন ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটি। কালের কণ্ঠে প্রকাশিত রিপোর্টে তিনি বলছেন, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা তুলে নেব। বইটিতে এই ধরনের বক্তব্যকে সাবেক ক্ষমতাসীনদের সাথে একটা সমঝোতার নীতি হিসেবে দেখানো হয়েছে। আবার শামা ওবায়েদের এই উক্তিটিও দেখুন। জনকণ্ঠে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী তিনি বলছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি বিএনপিতে আসতে চায়, শহীদ জিয়াউর রহমানকে নেতা মেনে, স্বাধীনতা ঘোষক মেনে আসতে হবে। বইটির মতে এই ধরনের মন্তব্য ছিল সাবেক প্রতিপক্ষদের জন্য দলে যোগদানের পথ খুলে দেওয়ার একটা আনুষ্ঠানিক বার্তার মতো। বইটির দাবি, এই বোঝাপড়া বা সহযোগিতা শুধু কথার কথা ছিল না, এর বেশ কিছু উদাহরণও তারা হাজির করেছে বিভিন্ন সংবাদ প্রতিবেদনের বরাতে। যেমন বিএনপির কমিটিতে আওয়ামী লীগের সদস্যদের নিয়োগ পাওয়ার খবর বা ছাত্রদলের সাবেক ছাত্রলীগ নেতাদের পদ পাওয়ার অভিযোগ। এমনকি অবৈধ বালু ব্যবসার মতো জায়গায় যৌথ নিয়ন্ত্রণ বা থানা থেকে আওয়ামী লীগের কর্মীদের ছাড়িয়ে নিতে বিএনপি নেতাদের হস্তক্ষেপের মতো অভিযোগও আনা হয়েছে। তাহলে এই সবকিছুর সামগ্রিক প্রভাব কি দাঁড়ালো? বইটির চূড়ান্ত মূল্যায়নটা কি? সংক্ষেপে বললে বইটি এই উপসংহারে এসেছে যে এই সমস্ত কর্মকাণ্ড দেশের জন্য একটা অত্যন্ত সংবেদনশীল সময়ে একটা গভীর নেতিবাচক প্রভাব ফেলেছিল। বইয়ের পুরোটা জুড়েই কিন্তু এই ৫০০ দিনের একটা হিসেব দেওয়া হয়েছে, আর এই ৫০০ দিনকে চিত্রিত করা হয়েছে একটা বিরাট সম্ভাবনার অপচয় হিসেবে। উৎসটির মতে এই সময়ের কর্মকাণ্ডগুলো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা থেকে শুরু করে প্রশাসনিক শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, এমনকি দেশের গণতান্ত্রিক পরিবেশ সবকিছুকেই ক্ষতিগ্রস্ত করেছে। বইটির চূড়ান্ত রায় হল, এই সময়টা দেশের রাজনীতিতে একটা জটিল আর অন্ধকার অধ্যায়ের জন্ম দিয়েছিল, যা জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে তৈরি হওয়া গণমানুষের আশাকে অনেকটাই ম্লান করে দেয়। শেষ পর্যন্ত এই পুরো ডকুমেন্টে যে অভিযোগগুলো তুলে আনা হয়েছে তা একটা মৌলিক প্রশ্ন তৈরি করে। প্রশ্নটা হল, একটা বিপ্লবের পর ক্ষমতার রাজনীতি আর সংস্কারের নীতির মধ্যে ভারসাম্য রাখাটা আসলে কতটা সম্ভব? এই প্রশ্নটা কিন্তু শুধু একটা দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে আটকে থাকে না, বরং সারা বিশ্বেই এটা বারবার ফিরে আসে।